বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সাধারণ জাবেদা একটি নিয়মের মধ্যে করবেন এবং এই নিয়মটা জানলে আপনি সকল প্রকার সাধারণ জাবেদা আপনি নিজেই করতে পারবেন, কোনো মুখস্থ করার প্রয়োজন নেই। প্রথমেই আমরা দেখে নিই, জাবেদা করার সময় সর্বপ্রথম হিসাব বিজ্ঞানের 5টি হিসাব আগে চিনতে হবে। লেনদেনের মাঝে কতগুলো হিসাব থাকবে সেগুলো চিহ্নিত করে হিসাব বিজ্ঞানের নীতিমালা মেনে ডেবিট ও ক্রেডিট নির্ণয় করতে হবে। আসুন আমরা 5 প্রকার হিসাবগুলো জেনে নিই ও নীতিমালা মেনে কখন কোন হিসাব ডেবিট ও কোন হিসাব ক্রেডিট করতে হয়। জাবেদা করার সময় আপনাকে প্রথমত চিন্তা করতে হবে, আপনি যেই অঙ্কটা করবেন ওই অঙ্কটা করার সময় যে কোম্পানির নাম দেওয়া থাকবে মনে করবেন যে আপনি ওই কোম্পানির একজন হিসাব রক্ষক এবং আপনার একজন মালিক আছে। এই কথাটা শুধু এই জাবেদার জন্য নয়, সকল অঙ্ক করার সময় মনে রাখবেন। আপনাকে মালিক যদি একটি টাকাও দেয় ব্যবসার জন্য এবং ব্যবসায় থেকে যদি একটি টাকাও মালিক কর্তৃপক্ষ নেয় বা উত্তোলন করে, সেটা আপনাকে হিসাবভুক্ত করে রাখতে হবে। অতএব এই জাবেদা করার সময় প্রথমত আপনাকে কিছু লেনদেন দেওয়া থাকবে। যে লেনদেনগুলো দেওয়া থাকবে সেই লেনদেনগুলোর ভিতরে কিছু হিসাব থাকবে। হিসাব থাকবে কোনগুলো? এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই 5টা হিসাব হচ্ছে লেনদেনের ভিতরে বা মাঝে থাকবে। সম্পদ, ব্যয়, আয়, দায়, মূলধন। মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বের একটি অংশ। দেখুন আমি উপরে 2টা হিসাব লিখেছি, সম্পদ ও ব্যয়। এই 2টি হিসাব, সম্পদ ও ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট হয়। এবং আয়, দায়, মূলধন এই 3টি হিসাব বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে ডেবিট। যদি এই জিনিসটা আপনারা মনে রাখতে না পারেন তাহলে একটা জিনিস মনে করবেন যে একটা সাইড আপনি মনে রাখবেন, যেমন সম্পদ ও ব্যয়, এটা বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট, এবং এই 3টা অপোজিট সাইড, তার বিপরীত চিন্তা করবেন, তাই আপনাদের সহজে মনে থাকবে। এই 5টি হিসাব আমাদেরকে লেনদেন থেকে চিহ্নিত করে ডেবিট ও ক্রেডিট করতে হবে। লেনদেনের মাঝে 2 বা অধিক বা একটিও হিসাব থাকতে পারে। আপনাকে প্রথমত চিন্তা করতে হবে লেনদেনের মধ্যে যে এই 5টি হিসাব আছে, এই 5টি হিসাব কোন হিসাবটি বৃদ্ধি পাচ্ছে এবং কোন হিসাবটি হ্রাস হচ্ছে। তখন আপনি এই যে নিয়মটা মেনে আপনি ডেবিট এবং ক্রেডিট করবেন। জাবেদা করার সময় আপনাকে একটি ছক আর্ট করতে হবে। ছক আর্ট করে ডেবিট এবং ক্রেডিট পাশে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা লিখবেন এবং নিচে যোগ করে দিবেন। দুই পাশে সমান হবে টাকার পরিমাণ। আজকে আমি আপনাদেরকে ঘর ছাড়া কিছু জাবেদা করে দেখাবো। পরবর্তীতে আপনাদেরকে কিভাবে ঘর করতে হয় এবং কিভাবে ব্যাখ্যা সহ লিখবেন সেটা আলোচনা করব, দেখিয়ে দিব। দেখুন এখানে মিস্টার রহমান 5 লক্ষ টাকা নগদ, 60,000 টাকার আসবাবপত্র এবং 80,000 টাকার অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু করেন। তার মানে এই জিনিসগুলা মালিক ব্যবসায়ের জন্য দিছে। তাহলে ব্যবসায় কি এই নগদ টাকাগুলো আসছে, সম্পদ আসছে, অফিস সরঞ্জাম আসছে, এগুলো হচ্ছে ব্যবসায়ের জন্য সম্পদ। যেহেতু নগদান হিসাব ডেবিট করা হয়েছে, কারণ এই নগদ টাকা ব্যবসায় আসছে, তার মানে ব্যবসায় সম্পদ বৃদ্ধি পাচ্ছে, এই জন্য ডেবিট করা হয়েছে। এবং আসবাবপত্র হিসাব ডেবিট করা হয়েছে, আসবাবপত্র একটি সম্পদ, এগুলো হচ্ছে বৃদ্ধি পেলে ডেবিট হয়, জন্য ডেবিট করা হয়েছে। অফিস সরঞ্জাম ডেবিট করা হয়েছে, কারণ অফিস সরঞ্জামও সম্পদ। এখন চিন্তা করতে হবে তাহলে আমি ক্রেডিট কি দেব। ক্রেডিট দেওয়ার সময় চিন্তা করতে হবে যে এই টাকাগুলো বা এই সম্পদগুলো কিসের মাধ্যমে আসছে বা কিভাবে আসছে। এই চিন্তাটা করলে আপনি হচ্ছে এই দ্বিতীয় পক্ষটি পেয়ে যাবেন। দেখুন এখানে এই জিনিসগুলো আসছে মালিক দিয়েছে, তার মানে হচ্ছে মালিক যেহেতু দিয়েছে তার মানে এগুলো মালিকেরই মূলধন হিসেবে থাকবে। অতএব মূলধন হিসাব ক্রেডিট, কারণ আমরা এখানে দেখেছি, দেখুন এই যে মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এরপর 2 নম্বর হওয়ার কথা, এটা ভুলে 1 নম্বর লেখা হয়েছে। ধারে পণ্য বিক্রয় করা হয়েছে। এখানে ধারে পণ্য বিক্রয় করা মানে হচ্ছে, আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, পণ্যের নামে কোনো হিসাব রাখা হয় না।
পণ্যকে আমরা ক্রয় অথবা বিক্রয় নামে হিসাবভুক্ত করি। দেখুন এখানে ধারে পণ্য বিক্রয় মানে বাকিতে পণ্য বিক্রয় করছে। বাকিতে যেহেতু আপনি পণ্য বিক্রয় করছে, টাকাটা আপনি পাননি, ভবিষ্যতে পাবেন। তার মানে আপনার কাছে একজন দেনাদার আছে, দেনাদারকে আমরা প্রাপ্য হিসাব বলি। তার মানে ওই প্রাপ্য হিসাবটা আপনার ব্যবসায়ের জন্য সম্পদ, যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে, ডেবিট। এবং কিসের মাধ্যমে আপনি সম্পদটা বৃদ্ধি পেয়েছে? বিক্রয়ের মাধ্যমে। বিক্রয়টা কি? আপনার আয়। দেখুন আয় জাতীয় যখন হিসাব বৃদ্ধি পায় তখন ক্রেডিট হয়। তাহলে এই যে বিক্রয় হিসাবটা ক্রেডিট করা হয়েছে। এরপর দেখুন মুনাফাবিহীন পণ্য বিক্রয় 12,000 টাকা। এখানে আপনি পণ্য বিক্রয় করছেন কিন্তু লাভ হয়নি। আমরা কিন্তু আগের হিসাবে বিক্রয়টাকে লাভ ধরেছিলাম, এই জন্য বিক্রয় লিখছি। এখানে কিন্তু লাভ হয়নি, লাভ ছাড়া পণ্য বিক্রয় করছি। কিন্তু বিক্রয় তো করছি নগদ টাকায়। এখানে লেনদেনে যদি নগদ উল্লেখ না থাকে ধরে নেবেন যে লেনদেনটা নগদ হয়েছে। যেহেতু নগদ টাকায় বিক্রয় করা হয়েছে, নগদ টাকা আসছে, তাহলে সম্পদ বৃদ্ধি হয়েছে 12,000 টাকা, নগদান হিসাব ডেবিট সেই হিসাবে। এবং তাহলে বিপরীত পক্ষ কি হবে? এই যে এই পণ্যটা আমরা চলে গেছে, যেহেতু আমরা পণ্যটা কিনেছিলাম তখন আমাদের ব্যয় হয়েছিল, ব্যয় হইলে কি হয়? ক্রয় হিসাব, ব্যয় জাতীয়। তখন হচ্ছে ব্যয়টা বৃদ্ধি পাইছিল, এখন আবার ব্যয়টা কমে গেছে। কমে গেছে এজন্য দেখুন এই যে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তাহলে এখানে ব্যয়টা হ্রাস পেয়েছে, ব্যয় হিসাব হ্রাস পেলে ক্রেডিট হয়, অতএব ক্রয় হিসাব ক্রেডিট করা হয়েছে। এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, আমি ক্রয় হিসাব কেন লিখলাম বিক্রয় করার ফলে? কারণ বিক্রয় হিসাবটা আমরা তখনই লিখবো যখন আমরা লাভ সহ পণ্য বিক্রয় করব। আর লাভ সহ পণ্য বিক্রয় করার কথা বলা থাকে না, সাধারণত পণ্য বিক্রয় এরকম লেখা থাকে। যদি লাভ ছাড়া পণ্য বিক্রয় করা হয় তখন এই যে উপরে লেনদেনের মধ্যে উল্লেখ থাকবে, যেখানে দেখুন এখানে মুনাফাবিহীন মানে লাভ ছাড়া পণ্য বিক্রয় করা হয়েছে। আর বিক্রয়টা যেহেতু আয় জাতীয় হিসাবে, এখানে আয় হয়নি, তাই আমরা বিক্রয় লিখতে পারবো না। অতএব এখানে আমাদের ক্রয় কেন লিখলাম? পণ্য চলে গেছে, পণ্যের নামে হিসাব হয় না। যখন পণ্যটা ক্রয় করছিলাম তখন আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছিল, এখন আমাদের পণ্য চলে যাওয়াতে কি ব্যয় হ্রাস হয়েছে, অতএব ক্রয় হিসাব, যেহেতু ব্যয় হিসাব, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হয়। এরপরে দেখুন নগদে পণ্য বিক্রয় 25,000 টাকা। এখানে নগদে পণ্য বিক্রয় করার ফলে নগদ টাকা আসছে, নগদান হিসাব ডেবিট করা হয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে। এবং কিসের মাধ্যমে আসছে? বিক্রয়ের মাধ্যমে। বিক্রয় হলে কি হয়? লাভ হয়। বিক্রয়টা আয় জাতীয় হিসাব, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এখানে আমরা বিক্রয় হিসাবকে ক্রেডিট হিসেবে লিখে দিলাম। এরপরে ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য মানে বাকিতে পণ্য ক্রয় করছেন। আপনি অন্য একজনের কাছ থেকে ধারে বা বাকিতে পণ্য ক্রয় করছেন, তার মানে আপনি তার কাছে দায়বদ্ধ, টাকা পরিশোধ করতে হবে। পরিশোধ করার ফলে আপনার নগদ টাকা চলে যাবে, কিন্তু এখনই আপনি নগদ টাকা দেননি, অতএব আপনাকে হচ্ছে এখন পাওনাদার সৃষ্টি হয়েছে। পাওনাদারকে এখানে প্রদেয় হিসাবে উল্লেখ করা হয়। প্রদেয় হিসাব মানে পাওনাদার। পাওনাদার আপনার কাছে কি পাবে, তার মানে আপনি কি দায়বদ্ধ। দায় বৃদ্ধি পেলে এই যে দেখুন এখানে এই যে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, তাহলে প্রদেয় হিসাব ক্রেডিট। আর পণ্য ক্রয় করছেন, ক্রয় করার ফলে কি হয়েছে? আপনার ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। এরপর দেখুন নগদে পণ্য ক্রয় 50,000 টাকা। নগদে পণ্য ক্রয় করছেন, পণ্য আসছে, পণ্যের নামে যদি হিসাবভুক্ত করা হয় না, তাই আমরা ক্রয় নামে লিখি। ক্রয়টা কি হয়? ক্রয় করার ফলে ব্যয় হয়, ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। এবং নগদ টাকা আসছে, নগদ টাকা সম্পদ, নগদ টাকা চলে গেছে, কারণ আপনি পণ্য ক্রয় করলে নগদ টাকা আপনার কাছ থেকে চলে যাবে। তার মানে কি? সম্পদ হ্রাস পেয়েছে, কমে গেছে। যেহেতু সম্পদ কমে গেছে তাহলে ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্র ক্রয় 50,000 টাকা। এখানে দেখুন এখানে কিন্তু পণ্য ক্রয় বিক্রয় হয়নি, আসবাবপত্র ক্রয় হয়েছে। সম্পদ যখন ক্রয় বিক্রয় হবে বা সম্পদকে আমরা সম্পদ নামেই লিখে থাকি, এবং সম্পদের জন্য যত প্রকার খরচ যাবে সম্পদ হিসাবে লিখতে হবে। অতএব প্রথমে দেখুন আমরা সম্পদ ক্রয় করার 50,000 টাকা, আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট, নগদ টাকা চলে গেছে, নগদ টাকা ও সম্পদ, কিন্তু নগদ টাকা হ্রাস পেলে কি হয়? সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং হ্রাস পেয়েছে, ডেবিট এবং ক্রেডিট। এর পরবর্তীতে আমি আরো বেশ কিছু জাবেদা দিব, যেগুলো হচ্ছে আপনাদের জন্য অনেক সহায়ক হবে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওটি দেখবেন।
আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আর জাবেদা করার সময় প্রথমত চিন্তা করতে হবে লেনদেনের ভিতরে কয়টা হিসাব আছে সেগুলো চিহ্নিত করতে হবে, এবং সেই চিহ্নিত করে এই যে হিসাবের নিয়ম অনুযায়ী হ্রাস পেল না বৃদ্ধি পেল সেই অনুযায়ী ডেবিট এবং ক্রেডিট করবেন। এবং হচ্ছে ক্রেডিট ডেবিট লেখার পরে আপনি একটা ব্যাখ্যা দিবেন। ব্যাখ্যাটা আমি এখানে আপনাদেরকে দেখাইনি, ব্যাখ্যাটা আপনারা হচ্ছে দিয়ে দিবেন। কেউ যদি ব্যাখ্যা না লিখতে পারেন, উপরে যে লেনদেন আছে এই লেনদেনটা নিচে লিখে দেবেন। যেমন এখানে আমি একটা আপনাদের ব্যাখ্যা বলে দিচ্ছি, মিস্টার রহমত নগদ 5 লক্ষ টাকা ও 60,000 টাকার কাগজপত্র এবং 80,000 টাকা সরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু করেন। এটার ব্যাখ্যা লিখবেন হচ্ছে নগদ 5 লাখ টাকা, 60,000 টাকার কাগজপত্র এবং 80,000 টাকার অফিস সরঞ্জাম মূলধন হিসেবে আনায়ন করলেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।